নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয়া লেখিকা বাণী বসু রচিত অমৃতা উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। ভরা শ্রাবণে যখন শেহনাই, শামিয়ানা, স্বামী কাবাব সহযোগে শম্পা আর সৌমিত্রর বিয়ে হয়ে গেল, তখন শম্পা অঝোর ঝরে কাঁদছিল। তার ইচ্ছে ছিল মায়ের টাকা যেন একেবারে খরচ না হয়, রেজিস্ট্রি বিয়ে। কিন্তু মায়ের ইচ্ছে তা নয়। সৌমিত্রও এমনই অদ্ভুত যে টোপর পড়তে ৯৯.৯৯ জন বাঙালি বর প্রিয়জনদের ঘোল খাইয়ে দেয়, সেই টোপর পড়তে সে রীতিমতো আগ্রহই প্রকাশ করল। সৌমিত্রর বাবা মা কেউ বেঁচে নেই। সে মানুষ হয়েছে হোস্টেলে হোস্টেলে। পারিবারিক জীবনের প্রতি, সামাজিকতার প্রতি তার ভীষণ টান। এটা সাধারণত হস্টেলি ছেলেদের হয় না, কিন্তু সৌমিত্রর দেখা গেল সামাজিক আনুষ্ঠানিক বিয়েটা খুব পছন্দ। তবে মায়ের বেশি টাকা খরচ হলো না। সৌমিত্র বলল তার যে কজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছেন তাদেরও বিয়ের দিনই আপ্যায়িত করা হবে। তার মেসমশাই ও মাস্তুতো বোন জামাইবাবু ব্যাপারটার ভার নিলেন। অর্ধেক খরচ সৌমিত্রই করল। পিচ রঙের কাঞ্জিভারাম শাড়ি আর মায়ের গয়না সব পরে শম্পা সিথি ময়ূর পরে আর ৫ জন বাঙালি মেয়ের মতোই আলপনা কাটা পিঁড়িতে বসল। আশেপাশে তার জ্যাঠতুতো পিসতুতোরা, মামাতোরাও বেশ আগ্রহের সঙ্গেই যোগ দিয়েছেন দেখা গেল। বরটি খুব কোয়ালিফাইড ও ভালো চাকরি করে তো। শম্পার মায়ের মান রাখতে ২ মামা মিলে একটা ভালো মুক্তোর সেট এবং মাইসোর সিল্ক উপহার দিলেন। বরকে আংটি। জ্যাঠামশাইরাও একটা ১২ মেশে সোনার হার দিয়েছেন বরের কোয়ালিফিকেশন এবং ভালো চাকরির খাতিরে। নিবেদিতার আনন্দ ও গর্বের সীমা নেই দেখা গেল। খালি শম্পা যে কেঁদে কেঁদে মুখ চোখ ফুলিয়ে ফেলেছে তা কারোরই জানা হলো না। প্রথমত কারোর মনেই হয়নি এটা একটা খোঁজ নেবার বিষয়। কেউ তো তেমন আপনও নেই তাদের। দ্বিতীয়ত বিয়ের দিনে মেয়েদের কান্নাকাটি একটা স্বতঃসিদ্ধ ব্যাপার। সেই কবে থেকে চলে আসছে কান্নার ট্র্যাডিশন। বোন কাঁদেন খাটের খুঁড়ো ধরে। সেই যে বোন গাল দিয়েছিল ভাতার খাকি বলে। আত্মীয়রা একটু খেয়াল করলে বুঝতে পারতেন শম্পার ক্ষেত্রে সেটা স্বাভাবিক নয়। আজকালকার মেয়েরা বিয়ে হতে অত কাঁদেও না। অনেকেই নিজের নির্বাচিত পাত্রকে বিয়ে করে, বাবা মার নির্বাচিতকেও দেখতে শুনতে পায়। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কাটা কিছুটা কম থাকায় তারা নিজেদের বিয়েটা মোটামুটি উপভোগী করে। তবে শম্পা কেন এত কাঁদছে? একথা শম্পাকে জিজ্ঞেস করলে সে বলতো যে সে কাঁদবে না তো কাঁদবেটাকে। সেই ৫ বছর বয়সে অকালে বাবা মারা যাবার পর থেকে সে আর তার মা পরস্পরের প্রগাঢ় বন্ধু। শম্পার খুব আশা ছিল সৌমিত্রর যেহেতু কোনো পরিবার নেই, ডাব স্ট্রিটের বাড়িতে সে থাকতে রাজি হবে। কিন্তু মা অনেক করে অনুরোধ করা সত্ত্বেও, শম্পা অনেক কাকুতি মিনতি করা সত্ত্বেও এবং পারিবারিক জীবনের প্রতি তার টান থাকা সত্ত্বেও সৌমিত্র প্রস্তাবটা নস্যাৎ করে দিয়েছে। একেবারে নস্যাৎ। সে তার সার্দান অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে কোথাও নড়বে না। এমনকি শম্পার মা তাদের সঙ্গে বরাবর থাকুন, এতেও তার আপত্তি। শম্পা জানে মা এ প্রস্তাবে রাজি হবে না, কিন্তু নিজের বিবেচনাবোধ থেকেও তো সৌমিত্র কথাটা বলতে পারত। বলল না দেখে শম্পা অগত্যা একটু ইঙ্গিতই দিল। মা যে একা কি করে থাকবে সে বলেছিল। সৌমিত্র তাতে বলল, কেন, বাড়ির অপর অংশেই তোমার জ্যাঠামশাইরা থাকেন তো। তাছাড়া এতদিন তো মা নিজেই নিজেকে দেখছিলেন। তুমি কি মনে করেছ তুমি মায়ের দেখাশোনা করছিলে? হেসে বলল সৌমিত্র, স্বীকার করছি মাকে আমার চেয়ে অনেক বেশি দায়িত্ব নিতে হয়েছে, কিন্তু শেয়ার করতে তো আমি ছিলাম। তাছাড়া মায়ের শরীর টরীর খারাপ হলে কে দেখত? আমি ছাড়া। সঙ্গ বলেও তো একটা কথা আছে।
সৌমিত্র বলেছিল, আমিও তো এতদিন একা থাকতাম। এরপরে আর কি বলা যায়? বিয়ে করতে বসে শম্পার মনে হচ্ছে সে ভীষণ স্বার্থপর। মাকে সে একটা অন্ধকার ধোঁয়াশা ভরা একলা জীবনের মধ্যে ফেলে চলে যাচ্ছে। ঠিক একটা পাখির ছানার মতোই সে উড়তে শিখেই ফুরুত। আরও একটা কারণ আছে, সেটা অবশ্যই অমৃতা। অমৃতা তার বেস্ট ফ্রেন্ড, বলা যায় ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। শ্বশুরবাড়ির ষড়যন্ত্রে সে নিখোঁজ হয়ে গেল। আর সে 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 কি করছে? না বিয়ে করছে। দস্তুর মতো সানাই বাজিয়ে, বেনারসি পরে, পাত পেরে, লোকজন খাইয়ে বিয়ে। সীমা মাসি আর বিশ্বজিৎ কাকুকেও কাঁচুমাচু মুখে তারা নেমন্তন্ন করতে গিয়েছিল। ওরা খুব খুশি দেখালেন, মানে ওদের পক্ষে যতটা খুশি দেখানো সম্ভব। নিবেদিতা বলেছিলেন, আমাদের খুব খারাপ লাগছে ভাই, অমৃতার এখনো কোনো। সীমা বলেছিলেন, তাই বলে কি শম্পা বিয়ে করবে না? না না, খুব ভালো হয়েছে, নিজে দেখে শুনে বিয়ে করছে, নিজের পায়ে দাঁড়িয়ে। এটাই দরকার, এই দুটোই, নিজে দেখাশোনা আর নিজের পায়ে দাঁড়ানো। এসেছিলেনও ওরা, দুপুরে এসেছিলেন। লোকজনের ভিড়ের মধ্যে আসতে বোধহয় সংকোচ বোধ করছিলেন। খুব অদ্ভুত উপহার নিয়ে এসেছিলেন ওরা। একটা তো শাড়ি, আর একটা ছোট্ট অ্যালবাম। তাতে শম্পা আর অমৃতার 2 না 3 থেকে আরম্ভ করে প্রতি বছরের একটা করে স্কুলের গ্রুপ ফটো। কোনোটাতে ক্লাস টিচারের সঙ্গে একা শোনে বসে, কোনোটাতে পেছনে দাঁড়িয়ে, কিন্তু সবসময় দুজনে পাশাপাশি। গোল গোল বেবি বেবি চেহারা থেকে সদ্য কৈশোরে পা রাখা দুই বন্ধু। যখন চেহারা, ব্যক্তিত্ব আলাদা হতে শুরু করেছে তখন পর্যন্ত। শেষের দিকের 3-4টে ফটো আবার শুধুই শম্পা আর অমৃতা, অমৃতা আর শম্পা। অমৃতা 1 বিনুনি, শম্পা 2 বিনুনি। শম্পা স্কার্ট, অমৃতা মিডি। শম্পা শাড়ি, অমৃতা সালোয়ার। ছবিগুলো দেখতে দেখতে সব মনে পড়ে যাচ্ছিল, সব সব। কিভাবে একবার অমৃতা অনেক নম্বর পেয়ে বাংলায় ফার্স্ট হয়েছিল বলে শম্পা রাগে ফুঁসছিল, তুই আমাকে সব ক্লাস নোটস দিসনি, না হলে দুজনের মার্কসে এত তফাৎ হয় কি করে? তোর সঙ্গে আর কখনো এক বেঞ্চে বসবো না। তার রাগ আর জল ভরা চোখ দেখে অমৃতা এত ভয় পেয়ে গিয়েছিল যে বাংলার দিদি রেনুদিকে গিয়ে বলেছিল, আচ্ছা দিদি, আমার মার্কস একটু কমিয়ে দিলে হয় না? মার্কস কমিয়ে দেব কেন? রেনুদি এত অবাক হয়ে গিয়েছিলেন যে তার মুখ দিয়ে কথা সরছিল না। অমৃতা ঢোক গিলে বলেছিল, না মানে আমাদের বন্ধুদের থেকে অত বেশি নাম্বার আমি কি করে পেতে পারি? তুমি কি আমার জাজমেন্টকে কোশ্চেন করছো? আচ্ছা স্পর্ধা তো তোমার। কি ব্যাপার? শেফালিদি রেনুদির রাগ দেখে এসে দাঁড়িয়েছিলেন। সব শুনে শেফালিদি বলেছিলেন, আমি বুঝেছি রেনু, বন্ধুরা নয়, ওই শম্পাই ওর ঘোরতর বন্ধু। সে নিশ্চয়ই কান্নাকাটি করছে কম নাম্বার পেয়ে। 2 দিদি মিলে ডেকে পাঠিয়েছিলেন শম্পাকে, সমস্ত ঘটনাটা বলেছিলেন। তারপরে তাকে মৃদু তিরস্কার করেছিলেন, নম্বর পাও তোমরা যে যার মেরিটে। অমৃতা এবারে খুব ভালো করেছে, তুমিও আসছেবার ভালো করার জন্য খাটো, নিশ্চয়ই পাবে। আর শম্পা, অমৃতা তোমাকে কি ভীষণ ভালোবাসে সেটা বুঝেছ তো? তোমার চোখের জল ওর সয়নি বলে ও রেনুর কাছে নিজের নম্বর কমানোর জন্য দরবার করতে এসেছিল। এরকম অনুরোধ আমরা জীবনে কখনো শুনিনি। এরকম ঘটনাও আর কোথাও ঘটেছে বলে জানি না। তবু তো শম্পা কিভাবে অমৃতাকে গঞ্জনা দিয়েছিল তার কিছুই দিদিরা জানতেন না। বিশ্বজিৎ কাকুও একদিন বলেছিলেন, শম্পা, তোর বাংলা ইংরেজির প্রশ্নোত্তর সবসময় অমৃতার দেখে লিখে নিস কেন রে? অমৃতা কি অঙ্কগুলো তোর দেখে দেখে করে? সব সিঁড়ি নিজে নিজে ভেঙে ভেঙে উঠতে হয়, না হলে শেখাটা ঠিকমতো হয় না। এতেও শম্পার ভীষণ অভিমান হয়েছিল। সে বিশ্বজিৎ কাকুর কাছে পড়তে যাওয়া বন্ধ করে দিয়েছিল। একদিন স্কুল ছুটি হবার পর দেখে বিশ্বজিৎ কাকু দাঁড়িয়ে আছেন, ঘরমাক্ত কলেবরে। শম্পাদের দেখে বললেন,
শম্পা, অনেকদিন আমাদের বাড়ি যাস না। তখন অমৃতারা রমণী চ্যাটার্জিতে উঠে গেছে। শম্পার মাকে ওর অফিসে ফোন করলেন বিশ্বজিৎ কাকু। তারপরে ওদের দুজনকে নিয়ে গেলেন বাড়িতে। কি আদর, কি আদর, কি খাওয়া, কি খাওয়া। সীমা মাসি সেদিন তার সমস্ত জ্ঞান উজাড় করে রেঁধেছিলেন বোধহয়। শম্পা যা যা খেতে ভালোবাসে। এতদিন আসিসনি কেন রে? বিশ্বজিৎ কাকু জিজ্ঞেস করলেন খেতে বসে। শম্পা অপ্রস্তুত মুখে বলল, বড্ড দূর হয়ে যায় যে। তাও তো সপ্তাহে 2 দিন করে আসতিস। এখন কি আর তোর উঁচু ক্লাসের অঙ্ক সায়েন্স পড়াতে পারছি না? শম্পা ভীষণ অপ্রস্তুত। অমৃতা বলল, তা নয় বাবা, মান হয়েছে মানিনীর। সীমা মাসি তার মুখে মাছের চপ গুঁজে দিয়ে বলেছিলেন, কে মেরেছে, কে বকেছে, কে বলেছে কি? তারপর কাকুর দিকে ফিরে বলেছিলেন, তোমাদের মাস্টারদের ওই বড্ড কড়া স্বভাব। একটা জিনিস জানবে, ছেলেদের পড়ানো আর মেয়েদের পড়ানো এক জিনিস নয়। ছেলেদের তোমরা ঠেঙিয়ে শেখাতে পারবে, মেয়েদের বেলায় কিন্তু শেখাতে হবে ভালোবেসে। অমৃতা চোরা চোখে চাইছিল শম্পার দিকে। মুখে মিটিমিটি হাসি। সেই হাসিটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছে শম্পা। তার মুখের উপরে পান পাতা চাপা দেওয়া। সেই পান পাতার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছে অমৃতা অদূরে দাঁড়িয়ে আছে, একটা বিনুনি করা, নীল চেকচেক একটা ধনেখালি শাড়ি পরা, সাদা ব্লাউজ। অমৃতা হাসছে মিটিমিটি। মান হয়েছে মানিনীর, তাই কান্না। দেখতে দেখতে হু হু করে জল পড়ে শম্পার মুখের সমস্ত মেকআপ ধুয়ে গেল। ফুলে ফুলে উঠছে বুক। এত স্পষ্ট কেন সে দেখতে পাচ্ছে অমৃতাকে? অমৃতা কি মারা গেছে? কথাটা মনে হতেই যেন ইলেকট্রিকের শক লাগলো তার বুকে। বিষ লাগতে লাগলো সানাইয়ের সুর, ক্যাটারারের খাবারের গন্ধ, জুঁইয়ের মালার সুবাস, নানান গয়নার কিঙ্কিনি, শাড়ির খসখস। ভুলে গেল সে সৌমিত্রর মুখ। কদিন পরেই আন্দামানে হানিমুন করতে যাবে, সেই সুখ। কেউ বোধহয় নিবেদিতাকে খবর দিয়েছিল শম্পা ভীষণ কাঁদছে। নিবেদিতা জানেন শম্পার মাকে ছেড়ে যেতে থাকতে হবে বলে দারুণ কষ্ট হচ্ছে। তাঁদেরও কষ্ট হচ্ছিল, কিন্তু শম্পার মাতৃবিরহের প্রকৃতি আলাদা। তারা যে কত বছর ধরে দুজন শুধু দুজনের, সেই নিভৃত ঘনিষ্ঠ সম্পর্ক আর কোনোদিনও কারোর সঙ্গে হবে না শম্পার, হতে পারে না। তিনি সব ফেলে তাড়াতাড়ি এলেন। শম্পা, এ কি করছিস? কাজল টাজল সব ধেবড়ে গেছে, চোখের জলে মুখে ডোরা কাটা, এ কি? মায়ের নতুন গরদের শাড়ির বুকে শম্পা মুখ গুজে বলল, মা, আমার অমৃতার জন্য ভীষণ মন কেমন করছে, আমি আর থাকতে পারছি না। অরিন্দম ঘোষ অনেকক্ষণ বরযাত্রীদের ভিড়ের মধ্যে বসে উসখুস করছিল। বরযাত্রীরা ভাবছে সে শম্পাদের পক্ষের লোক, শম্পার আত্মীয়রা ভাবছে সে বরযাত্রী। কে যে কি তাও সে আদেও বুঝতে পারছিল না, বুঝে নিতে চেষ্টা করছিল। অমৃতা শম্পার খবর জানতে চায়। প্রথমটা চেয়েছিল উদাসভাবে, একটিবার মাত্র উল্লেখ করেছিল। তারপর সে অরিন্দমকে সরাসরি অনুরোধ করে। সময় করে সে যেদিন আসতে পারল, দেখে বাড়ির সদর দরজার মাথায় লেখা, শম্পা ওয়েডস সৌমিত্র। একবার ভাবল, এই তো খবর জানা হয়ে গেল, এবার ফিরে গিয়ে জানিয়ে দেওয়াই যায়, অমৃতা, তোমার বন্ধু ওয়েডস সৌমিত্র। জানাতে তার একটা নিষ্ঠুর আনন্দ হবে, যেন এতে করে বলা হয়ে যাবে, অমৃতা, সারা পৃথিবীতে কেউ তোমার জন্য বসে নেই, সংসার চলছে তার নিজস্ব নিয়মে, তোমাকে সবাই ভুলে গেছে, তোমার জন্য বসে আছে শুধু একলা আমি, অরিন্দম। তুমি একটু আমার দিকে ফেরো। কিন্তু এই সময় কে যেন খবর দিল, কোণে ভীষণ কাঁদছে। সৌমিত্রর কোনো বন্ধুই বোধহয় বলল, এই তো শুনলাম অনেকদিন ধরে মন দেওয়া নেওয়া চলছে। কেমন মন দিলি রে সৌমিত্র, তোর বউ নাকি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। কথাটা শুনে সৌমিত্র টোপরটা পাশে খুলে রেখে খুব স্মার্টলি হঠাৎ অন্তঃপুরের দিকে চলে গেল। অরিন্দম কৌতূহলী হয়ে বসে রইল।
বসেই রইল। অন্তত আধ ঘন্টা পরে সৌমিত্র ফিরল, মুখটা উদাস। এক বন্ধু বলল, কিরে, প্রসপেক্টটা একটু ফেরাতে পারলি? সৌমিত্র বলল, ওর ছোটবেলার বন্ধু হারিয়ে গেছে, তাকে আজও খুঁজে পাওয়া যায়নি, ভীষণ আপসেট হয়ে পড়েছে। বন্ধু বলল, বিয়ের লগ্নে বন্ধু? সৌমিত্র, তোর হয়ে গেল। সৌমিত্র বলল, বাজে ফাজলামি করিস না, মেয়েটা ওর বেস্ট ফ্রেন্ড ছিল, শ্বশুর বাড়ি থেকে তাকে হঠাৎ কিভাবে কোথায় সরিয়ে ফেলেছে। মনে হয় সি ইজ ডেড অ্যান্ড গন বাই নাও। ডেড অ্যান্ড গন, ডেড অ্যান্ড গন। মাথার মধ্যে ভীষণ একটা কষ্ট অনুভব করল অরিন্দম। অমৃতা মারা গেছে, এই খবরটা মিথ্যে, তবুও সে সইতে পারছে না সেটা। শম্পা তার বিয়ের মুহূর্তে অমৃতার জন্য কাঁদছে, আর কারোর জন্য নয়, অমৃতার জন্য, অর্থাৎ শম্পা ওয়েডস সৌমিত্র। এই সংবাদটা যতটা নিষ্ঠুর শোনাচ্ছিল, ততটা নিষ্ঠুর আর রইল না। কি গভীর তৃপ্তি! অমৃতা বেঁচে আছে, শম্পার স্মৃতি এবং সত্তার মধ্যেও অমৃতা বেঁচে আছে। তার মনে হলো জীবনের এই শুভ মুহূর্তে শম্পাকে তাকে দেখতেই হবে। কে এই শম্পা যে বিবাহলগ্নে অমৃতার জন্য কাঁদে? সে উঠে পড়ে ভিড় ঠেলতে লাগলো, এদিক ওদিক প্রশ্ন ছুটতে লাগলো। শম্পা কোথায়? শম্পা? যেন সে শম্পার একজন বন্ধু, আর কাউকে তো এই বিয়ে বাড়িতে সে চেনে না। তাই তাছাড়াও উপহারটা তো তাকে দিতেই হবে, তাই সে শম্পাকে খুঁজছে। একজন নিবেদিতাকে খুঁজে আনল। নিবেদিতা বললেন, শম্পাকে ওর বোনেরা একটু সাজিয়ে দিচ্ছে, একটু অপেক্ষা করবেন। আপনি কি উইল পাওয়ারের? উইল পাওয়ারই বটে। অরিন্দমের সেই মুহূর্তে মনে হল ইচ্ছে শক্তি, ইচ্ছে শক্তির কি প্রকাণ্ড জোর! এত প্রবল তার আকর্ষণ যে ঠিক সেই সময়টাতেই আপাত উদাসীন অমৃতার শম্পার কথা জানতে ইচ্ছে হলো। যখন শম্পার মনও অমৃতার জন্য উতলা, সে নিচু গলায় বলল, খুব ইম্পর্টেন্ট একটা খবর এনেছি শম্পার জন্য। ভয় নেই, ভালো খবর, একটু যদি ডেকে দেন। খবরটা ভিড়ের মধ্যে দেওয়ার নয় কিন্তু। নিবেদিতার মুখের চেহারা এমন পাংশু হয়ে গেল যে তাকে আবার বলতে হলো, ভয়ের কিছু নেই। শম্পার মুখ পুরো ধুয়ে গিয়েছিল চোখের জলে। সৌমিত্র সেই অবস্থাতেই তার সঙ্গে দেখা করে। সৌমিত্র, আমি বিয়ে করতে যাচ্ছি, অথচ অমৃতার কোনো খোঁজ নেই। সে তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অমৃতার কথা আগে সৌমিত্র শুনেছিল ঠিকই, কিন্তু অমৃতা যে এত গুরুত্বপূর্ণ শম্পার শান্তির জন্য তা সে আগে বুঝতে পারেনি। সে কনেকে প্রাণপণে শান্ত করবার চেষ্টা করে বলে, ঠিক খোঁজ পাওয়া যাবে, দেখো, খারাপ কিছু তো শোনা যায়নি। তবে আজকালকার দিনে কেউ কাউকে খুন করে পুঁতে ফেললে তার কি আর খবর পাওয়া যায়? সৌমিত্র তখন মনে বাচনে দৃঢ়তা এনে তাকে বলল, অত সোজা নয় শম্পা, কেঁদো না, কেঁদে কিছু করতে পারবে? আমি বলছি তুমি ভালো খবর পাবে। এও একরকমের উইল পাওয়ার। হয়তো এই পাওয়ারই অরিন্দমকে অন্দরে শম্পার খোঁজে টেনে আনল। বোনেরা শম্পার মুখ ধুয়ে শুধু একটু পাউডার লাগিয়ে দিয়েছে, আর কোনো প্রসাধনের পুনরাবৃত্তি শম্পা কিছুতেই করতে চায়নি। নিবেদিতা গিয়ে মেয়ের দঙ্গলকে ওঠালেন। শম্পা, উইল পাওয়ার থেকে একটি ছেলে তোর খোঁজ করছে, বলছে কি বলার আছে। উইল পাওয়ার? শম্পা শূন্যে হাতড়ায়। কে? শুক্লা না রাঘবন? ব্যানার্জি? কে এলো? কেন, কি খবর? তাদের প্রজেক্টটা কি ফিরে এলো? একলা ঘরে অরিন্দমকে নিয়ে নিবেদিতা ঢুকলেন। কে? এঁকে তো চিনি না, শম্পা ভাবল। অরিন্দম দেখল কচি বাঁশপাতার মতো তন্নি, নমনীয় শ্যামলী একটি মেয়ে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। বিয়ের কনের সাজগোজ বলতে তেমন কিছু নেই, যেটুকু বা আছে তাকে দখল করে রয়েছে এক বিপন্নতা। এক মানুষের জন্য আর এক মানুষের এই বিষাদ মানুষকে এক অদৃষ্টপূর্ব স্ত্রী দেয়। সেই স্ত্রী শিশির বিন্দুর মতো লেগে আছে মেয়েটির সমস্ত অবয়বে। সে স্তব্ধ হয়ে ভাবল, কেন যে এতদিন অমৃতা এর খোঁজ করেনি
সেটাই তো এক বিস্ময়। সে সোজা শম্পার দিকে তাকালো, বলল, আমি অমৃতার কাছ থেকে আসছি। শম্পা এত অবাক হয়ে গিয়েছিল যে সে কথা বলতে পারছিল না। নিবেদিতাও। অরিন্দম বলল, আপনার বিয়েতে অমৃতার শুভেচ্ছা পাঠিয়েছে আর ভালোবাসা। আপনি কে? অমৃতা কোথায়? কেন সে? শম্পা কথা শেষ করতে পারল না। অরিন্দম বলল, কাঁদবেন না, অমৃতা ভালো আছে। ওই মামলাটার কারণে ওর ঠিকানা খবর কাউকে দেওয়া যাচ্ছে না, কিন্তু আপনার কথা আলাদা, বিশেষত আজকের দিনে। আপনি সত্যি কথা বলছেন তো? মিথ্যে বলে আমার লাভ? ব্যাস, এবারে মন ভালো করে হাসি মুখে বিয়ে করুন গে যান। আপনার বরটিও বেশ ভালো লেগেছে আমার। আমারও শুভেচ্ছা রইল। সে হাত জোর করে নমস্কার করে বাইরে বেরিয়ে এলো। মা মেয়ে দুজনেই এত অবাক যে নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে। নিবেদিতা যে ভদ্রলোককে কোনো সৌজন্য দেখাবেন, খেয়ে যেতে বলবেন, সেসবেরও অবকাশ যখন এলো, তখন অরিন্দম বাইরে চলে গেছে। বিধবার মেয়ের বিয়ে, আত্মীয় স্বজন নিজেদের মজা লুটতেই ব্যস্ত। ভদ্রমহিলার হয়ে অতিথি আপ্যায়নের মানসিকতাই নেই। তার উপরে আবার বরের বাড়ির অচেনা লোকেরাও রয়েছেন। তাদের আপ্যায়ন করার জন্য স্বয়ং বরের মাস্তুত বোন ভগ্নিপতি মেসমশাই এসেছেন। দায়িত্ব ভাগ হয়ে গেলে আর দায় থাকে না, খালি মজা থাকে। সুতরাং অরিন্দম নির্বিবাদে মাঝের দালান উঠোন পেরিয়ে বরাসনে আর একবার বরকে দেখে সদরের বাইরে চলে গেল। শম্পা ওয়েডস সৌমিত্র এখন পেছনে পড়ে গেছে। সে ছুটে চলেছে এক নতুন প্রভাতের দিকে। নব আনন্দে জাগো। উইল পাওয়ার। অমৃতার যা শরীর ও মনের অবস্থা, তাতে কোনো মানুষের প্রেমে পড়া কি সম্ভব? কিন্তু এই সময় তো আর চিরকাল থাকবে না। পরিস্থিতি পাল্টে যাবে। অরিসুধনের শাস্তি হবে। অমৃতার পরীক্ষা হয়ে যাবে, তার সন্তান জন্মে যাবে। সে তার মা বাবার নিরাপদ আশ্রয়ে ফিরতে পারবে। ততদিন পর্যন্ত অরিন্দম অপেক্ষা করে থাকবে, দু পায়ে ইচ্ছে নিয়ে, যেন পদব্রজে নয়, দুই ডানায় ভর করে সে উড়ে যেতে থাকে তার মারুতির দিকে। তারপরে তার খেলনা গাড়ি উন্মুখ হাওয়ায় জোরে ছোটে। উইল টু পাওয়ার, উইল টু লাভ, উইল টু বি লাভড। প্রফেসর জয়িতা বাগচির কাছে অল্প কিছু ছাত্রছাত্রী পড়তে যায়। তিনি সেভাবে কোচিং করেন না, কেউ জানেও না তিনি কোচিং করেন। 2-4 জন ছাত্রছাত্রী থাকে যারা নাছোড়বান্দা। ক্লাস থেকে বেরোচ্ছেন জয়িতাদি, স্টাফরুম থেকে বেরোচ্ছেন জয়িতাদি, লাইব্রেরিতে ঢুকছেন জয়িতাদি। এই নাছোড়বান্দাগুলোর মধ্যে কাউকে কাউকে তিনি পাত্তা দেন। পড়ানোর জন্য বেশ উচ্চ ফি নিয়ে থাকেন। এরা অন্যদের লুকিয়ে টুকটুক করে জয়িতাদির বাড়ি যায়, পড়ে, নোটস নেয়। তিলক এদের মধ্যে একজন। সে বেচারি মরিয়া হয়ে গেছে আজকাল। পড়ছে বাংলা, এদিকে ছেলে, কোথাও কেউ পাত্তা দিচ্ছে না। চাকরির দরখাস্ত সে এখন থেকেই পাঠাতে শুরু করেছে, কম্পিউটার শিখছে। কিন্তু একটা কথা, বিষয়টা পড়তে তার সত্যি সত্যি ভালো লাগে। এই ভালো লাগাটা অদ্ভুত। তার বয়সী বেশিরভাগ ছেলের সঙ্গেই মেলে না। কিন্তু তার এই ভালো লাগাটা জীবনে কোনো কাজে আসবে না ভাবতে তার খুব খারাপ লাগে। এইসব 7-5 ভেবেও সে 500 টাকা দিয়ে জয়িতাদির কাছে পড়তে যায়, সপ্তাহে 1 দিন। একজন অধ্যাপক হতে গেলে কি এবং কতটা আয়ত্ত করতে হয়, সেটাই সে জয়িতাদির কাছ থেকে জেনে নিতে চায়। জয়িতাদির ক্লাসের পড়ানোটা অন্যরকম। সেটা যেন একটা পারফরমেন্স। যেমন গায়ক গান করেন, নট অভিনয় করেন, একটা পরিশীতিল মার্জিত বহুদিনের অভ্যাসের রপ্ত ব্যাপার। সেটা একটা শোনবার জিনিস। এত তাড়াতাড়ি একটা ভেতরের ভালো লাগার তোড়ে বলে যান তিনি। ছাত্রছাত্রীরা বেশিরভাগ সময়ই স্তব্ধ হয়ে শোনে, বিশদে নোট নিতে পারে না। কেননা তাতে করে রস উপভোগের
বাধা হবে। টেক্সট হলে তার মার্জিনে, না হলে 2-4টে কথায় তারা ধরে রাখতে চায় এই ম্যাজিক। কিন্তু বাড়িতে পড়ানোর সময় জয়িতাদি একটু একটু করে ইট গাঁথেন, সযত্নে লাগান সিমেন্ট, পলিশ তারা। সেটা থেকে শেখার সুবিধে হয়। জয়িতাদিদের বাড়িতে যেতে কোনো অসুবিধেও নেই। আর্মহা স্ট্রিট থেকে সল্টলেক সেক্টর 3 খুবই কাছে, কিন্তু অসুবিধাটা অন্য জায়গায়। জয়িতাদি হয়তো পড়াচ্ছেন, খুব মনোযোগ দিয়ে তারা লিখে রাখছে সব। জয়িতাদির স্বামী প্রফেসর সুপ্রতীক বাগচি ভেতর থেকে হাঁক পারবেন, জয়িতা, জয়িতা। হন্তদন্ত হয়ে জয়িতাদি চলে যান। কোনোদিন 5 মিনিট, কোনোদিন 10 মিনিট, কোনোদিন তারও বেশি সময় চলে যায়। অনেক সময় ভেতরে একটা চাপা কথা কাটাকাটির আওয়াজ পাওয়া যায়। একটু পরে হয়তো অধ্যাপক সুপ্রতীক বাগচি বেরিয়ে যান। জয়িতাদি আবার এসে বসেন। সেদিন তিলক গেছে প্রচণ্ড বৃষ্টির মধ্যে। ভিজে ভিজে সে যখন পৌঁছল, জয়িতাদির বাড়ির জানলাগুলো বন্ধ। সে বেল দেবার প্রায় 5 মিনিট পরে দরজাটা খুলে দিলেন জয়িতা বাগচি নিজেই। ও, তুমি এসেছ? এ কি, ভিজে গেছো যে একেবারে? হ্যাঁ, এলোমেলো ছাঁটছিল তো। এত ভেজা অবস্থায় আজকে নাইবা পড়লে তিলক? আর কেউ আসেওনি। উনি বসবার ঘরের আলো জ্বেলে দিতে দিতে বললেন। ঠিক আছে। তিলকের একটু একটু শীত অবশ্য করছিল, কিন্তু ভেজা জায়গাগুলো পাখার তলায় কিছুক্ষণ বসলেই শুকিয়ে যেত। মাসে 500 টাকা। দিদি তো অন্য কোনো দিন আর দিতে পারবেন বলে মনে হয় না। জয়িতাদি বললেন, অনেকদিন ধরে তোমায় একটা কাজ দেব ভাবছি, করবে? কেন করব না, বলুন। আমি তোমাকে একটা প্যাকেট দেব, সেটা তুমি অমৃতাকে দিয়ে আসবে। অমৃতা? তিলক হাঁ হয়ে গেছে। শোনো, ও বেঁচে আছে, ভালোই আছে। সমস্ত ব্যাপারটা সম্ভবত একটা পারিবারিক ষড়যন্ত্র, যার থেকে ও কপাল জোরে বেঁচে গেছে। ও যেখানে আছে সেখান থেকে ও আমার সঙ্গে মাঝে মাঝে ফোনে যোগাযোগ করে, কিন্তু ও বেরোতে পারে না, নিরাপত্তার জন্য। বুঝতেই পারছো। এই প্যাকেটটা ওর কাছে পৌঁছে দিলে ওর খুব উপকার হবে। আমারও মনে হবে আমি একটা অসহায় বিপন্ন মেয়ের জন্যে কিছু করতে পারলাম। অমৃতা বেঁচে আছে এই খবর সে অরিন্দমদার কাছে শুনেছে, কিন্তু জয়িতাদির সঙ্গে তার যোগাযোগ। জয়িতাদির হঠাৎ অমৃতার উল্লেখে সে ভ্যাবাচাকা খেয়ে যায়। প্যাকেটটা তার হাতে দিয়ে জয়িতাদি সবে পেছন ফিরে দরজা বন্ধ করছেন, সুপ্রতীকবাবুর গলা শুনতে পেল তিলক। মানে কি এর? মানে কি? দিলে কি ওটা? নোটস? ওটা তো তোমার আমার করা বেস্ট নোটস, ওইগুলো দিয়ে দিলে? জানলার মধ্যে থেকে আসছে কথাগুলো। তোমার আর কি করা, আমারই। আমি বুঝেছি, দিয়েছি। কোনো কোনো সময়ে একটু অতিরিক্ত করতে হয়, যেমন তোমার জন্য করেছিলাম। তোমার এই কথা আমি নিজের থুতু গেলানোর মতো করে গেলাবো তোমাকে একদিন। গেলাও না, আমার চেয়ে বেশি শান্তি তাতে আর কেউ পাবে না সুপ্রতীক। অস্বীকার করতে পারো, এই 14 বছর এক জায়গায় অনড় হয়ে বসে আছো, কলেজের পলিটিক্স ছাড়া আর কিচ্ছু করছো না। অস্বীকার করতে পারো, দুজনের মিলিত দায়িত্বের 1/3ও তুমি নাও না। তুমি আমাকে তোমার স্যালারির যে অংশটা দাও, তাতে কি হয়? হয় কিছু? আমার ভরণ পোষণ তো দূরের কথা, তুতুর আর তোমারও কি হয়? হয় না। আমি যেমন উপার্জন করি তুমি সেই স্ট্যান্ডার্ডে চললেই হয়। দ্যাট ইউ ওয়ান্ট ডু, ইউ অ্যাম্বিশাস বিচ। পাথরের মতো বাইরে দাঁড়িয়েছিল তিলক। অন্যের কথা এভাবে শোনা ঠিক নয়, সে জানে, কিন্তু পারছে না। জয়িতাদি, মাথার উপরে ঝুড়ি চুল, ঈষৎ চৌকো মুখের অত ব্যক্তিত্ব সম্পন্ন জয়িতাদি, যিনি নিজের মারুতি 800 চালিয়ে ইউনিভার্সিটিতে আসেন, যার ডক্টরেটের থিসিস বাজারে বই হয়ে বেরিয়ে গেছে, 30 থেকে শুরু করে 90 দশক পর্যন্ত, যার উপন্যাসের আলোচনা গ্রন্থ প্রবাদ হয়ে দাঁড়িয়েছে, সেই তাকে তার স্বামী বিচ বলছেন, অ্যাম্বিশাস বিচ, আর সে শুনবে না?
মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ সুপ্রতীক। হোয়াট ডু ইউ মিন বাই ইউর স্ট্যান্ডার্ড? মদ, সিগারেট আর আড্ডা মারার খরচ সামলে কত টাকা আমাকে দাও তুমি? নিম্নবিত্তের সংসারও আজকালকার দিনে আড়তে চলে না। আর অ্যাম্বিশন নিয়ে প্রায় তোমার বক্রোক্তি করতে শুনেছি। ব্যাপারটা কি বলো তো? আমি তো তোমার মতো পলিটিক্স করি না, লবি টবিও জানি না। নিজের ক্ষমতায় পড়াশোনা করে কিছু অর্জন করলে, মানুষের সম্মান শ্রদ্ধা পেলে সেটাকে ঘৃণা করতে হবে? অ্যাম্বিশন? আমি কি তোমার মতো প্রেমিকার নোটস পড়া ফার্স্ট ক্লাস? একটা চাপা গর্জন, একটু অদ্ভুত আওয়াজ, আর উহ বলে একটা ক্রুদ্ধ কাতর চিৎকার শুনতে পেল তিলক। সুপ্রতীকবাবু কি জয়িতাদিকে মারছেন? মারছেন একজন ফার্স্ট ক্লাস কলেজের প্রফেসর, তার স্ত্রীকে, যিনি ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান। সম্ভব? এটাও সম্ভব। সে এখন কি করবে? পালিয়ে যাবে এখান থেকে? সেটা কাপুরুষতা হবে না? আর যদি থাকে, যদি ঢোকে, সেটাও তো হবে পরের ব্যাপারে নাক গলানো। খুব তাড়াতাড়ি চিন্তাটা করছিল সে। এখন মন স্থির করে জোরে বেল দিল। রিং রিং করে বেল বেজে উঠল। এতক্ষণ কোনো সভ্য মানুষ আর এক সভ্য মানুষের বাড়িতে বেল টেপে না। দরজাটা খুলল বেশ কিছুক্ষণ পরে। সামনে সুপ্রতীকবাবু, মুখটা লাল, চোখ দুটো দপদপ করছে, কিন্তু শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আবার ফিরে এলে যে? ম্যাডামকে একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। পরে জিজ্ঞেস করলে হয় না? সি ইজ বিজি নাও। অনেক দূরে থাকি স্যার, প্লিজ একবার ডেকে দিন। সুপ্রতীকবাবু ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পরে জয়িতাদি এলেন। দেখলেই বোঝা যাচ্ছে মুখে চোখে জল দিয়েছেন, শাড়ির সামনেটা ভিজে, চুলেও বোধহয় একবার চিরুনি চালিয়ে এসেছেন। মারটা কি চুল ধরেই হয়েছিল? কি ব্যাপার তিলক? একই প্রশ্ন দুজনে দুভাবে করলেন। সুপ্রতীকবাবু করেছিলেন রীতিমতো ক্রুদ্ধ গলায়, অভদ্রের মতো। জয়িতাদির প্রশ্নটাতেও সামান্য বিরক্তি, খুব সামান্য, কিন্তু গলার একটা থিরথির কাঁপুনি তিলক টের পেল। সে বলল, ম্যাডাম, আপনি অমৃতার ঠিকানাটা কিন্তু আমায় দিতে ভুলে গেছেন। ঠিকানাটা ওই প্যাকেটের উপরই লেখা আছে, দেখো। ও, একটু ভেতরে আসতে পারি ম্যাডাম? এসো, আমি আসলে এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলাম, একটু ডিরেকশনটা জেনে নিতাম। ও, তুমি ওদিকটায় যাও না? না, গড়িয়াহাটের মোড় আসবার 2-3 স্টপ আগে জায়গাটা, ওখানটায় তুমি একটু জিজ্ঞেস করে নিও। ফিরতে গিয়ে আবার মুখোমুখি হলেন উনি তিলকের। বললেন, অনেকটা চলে গিয়েছিলে না? তিলক বুঝল উনি নিশ্চিন্ত হতে চাইছেন। সে বলল, অনেক দূর, প্রায় ওই আইল্যান্ড পর্যন্ত ছুটতে ছুটতে আসছি, সেই জন্যেই। কথা শেষ না করে হঠাৎ তিলক তার স্বভাব বিরুদ্ধভাবে জয়িতাদিকে একটা প্রণাম করল। উনিও অবাক হলেন, তিলকও। সে আর দাঁড়ালো না, পিছন ফিরে প্রায় ছুট লাগালো। এইসব দাম্পত্য কলহে কথায় কথা বেড়ে যায়, সে জানে। পরস্পর পরস্পরের প্রতি তীব্র বাণ নিক্ষেপ করে, করতে করতে একসময় ব্রহ্মাস্ত্রের আগুন বেরিয়ে আসে, একেবারে বধ। এটা সে দেখেছে, এতটা দেখেনি কখনোই না, কল্পনাও করতে পারে না। কিন্তু এর ছোট সংস্করণ বাড়িতে দেখেছে। কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হলো, মা বাবাকে ঠেস, বাবা মাকে ঠেস। তারপরেই অবধারিতভাবে বাবা মায়ের বাপের বাড়ির নিন্দে আরম্ভ করবে। ব্যাস, ক্রোধ আর কষ্ট চোখের গরম জল হয়ে বেরিয়ে আসবে। মা খাবে না, বাবা বলবে একদিন না খেলে কিছু হয় না। তারা মাকে সাধবে, মা কিছুতেই উঠবে না। তিলক বিরক্ত মুখে বলবে, তোমরা যা ইচ্ছে করো, আমার ভীষণ খিদে পেয়েছে, আমি খেয়ে নিচ্ছি। পরের দিন ঈষৎ গম্ভীর বিষণ্ণ মুখে মায়ের অবতরণ। বাবার নির্দেশ, জলখাবার না খেয়ে মা যেন কোনো কাজ না করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু উচ্চশিক্ষিত বাড়িতে এত ভদ্র মার্জিত উচ্চকোটির ব্যাপারীদের সল্টলেকের ছবির মতো বাংলো বাড়ি, বাইরের লনে একটি ফুটফুটে কিশোরী মেয়েকে দেখা যায় অনেক সময়। এখানে ইউ অ্যাম্বিশাস বিচ,
এইখানে একজন প্রফেসর স্বামী আর একজন প্রফেসর পত্নীকে মারেন। বাসে বাড়ি ফিরতে ফিরতে তিলকের মাথায় শুধু এই চিন্তাই ঘুরছিল। তার বাবা পদে ফোরম্যান, বিদ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, মা বিএ পাস কোর্স। তারা পর্যন্ত ঝগড়াকে মারামারি পর্যন্ত গড়াতে দেয়নি। আর এরা জয়িতাদিই বা কি? ওই ভদ্রলোককে অমন বিধিয়ে বিধিয়ে না বললেই কি চলছিল না? তবে সত্যি যদি ভদ্রলোক পলিটিক্স করেন, মদ সিগারেট আড্ডায় নিজের উপার্জনের বেশিটাই খরচ করে ফেলেন, স্ত্রীকে গোটা সংসার চালাতে হয়, তবে এসব কথা উঠতেই পারে। উপরন্তু ওই নোটস নিয়ে আদেশ জারি, জয়িতাদের নোটস। তিনি কাকে দেবেন তিনি বুঝবেন। স্যার কেন খবরদারি করতে আসেন? ওদের কথায় বোঝা যায় কোনো এক সময় ওদের প্রেম পর্ব চলাকালীন জয়িতাদি তার নোটস দিয়ে স্যারকে সাহায্য করেছিলেন। তার ফলেই স্যার ফার্স্ট ক্লাস পান। কিন্তু তারপর থেকে আর কিছুই করেননি, অথচ ওর স্ত্রী করে চলেছেন। এই নিয়েই অশান্তি। হঠাৎ একটা কথা তিলকের মাথায় খেলে গেল। ওদের কথাবার্তা থেকে এটা খুব পরিষ্কার যে এই প্যাকেটে যা আছে তা হলো নোটস, অত্যন্ত মূল্যবান, এবং এগুলো জয়িতাদির করা। এগুলো দেখবার লোভ সে সামলাতে পারছে না, পারবেও না। হঠাৎ জয়িতাদিদের বাড়ির গোলমাল, অশান্তি, সুপ্রতীকবাবুর অভব্য আচরণ সব হুড়হুড় করে পেছনে সরে যেতে লাগল। সে জায়গায় সামনে যেন সমুদ্র মন্থন করে উর্বশীর মতো উঠে এলো অপরূপ রূপবতী এক নগ্নিকা, নোটস। জয়িতা ভাদুরীর, ভূতপূর্ব জয়িতা রায়ের রেকর্ড মার্কস পাওয়া নোটস। বাড়ি ফিরতে তিলকের আর তর্সই ছিল না। পথে আর একবার বৃষ্টি নামল। নোটসের প্যাকেট পলিথিন কাগজে মোড়াই ছিল। তবু সে দাঁড়িয়ে গেল একটা দোকানে। অনেক লোক জড়ো হয়েছে দোকানটায়। ছাতা গুটিয়ে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। বৃষ্টিটা দেখাচ্ছে ঘন কুয়াশার মতো। কুয়াশা স্থির থাকে, বৃষ্টিজনিত কুয়াশা খালি অস্থির, বাঁ দিক থেকে ডান দিকে সরে যাচ্ছে। তার পেছনে আর একটা কুয়াশার পর্দা, সেটাও সরে যাচ্ছে একইভাবে। তার পিছনে আর একটা। একজন বললেন, সব কেলো হয়ে গেল, বুঝলি নিতাই? সন্ধেবেলা তেরপোল তছনছ হয়ে যাবে, তার তলায় তোর মেয়ারাপে জল ঢুকে গিয়ে রং ধেবড়ে জঘন্য একটা ব্যাপার হবে। 700 লোক নেমন্তন্ন হয়েছে, 300 হলে হয়। নিতাই নামধারী বললেন, এও হতে পারে দ্বিজুদা, এই দিনের বেলা বৃষ্টিটা হয়ে আকাশটা ক্লিয়ার হয়ে গেল, সন্ধেবেলাটা ঠান্ডা, 700 না হোক 690 জন লোক আরামে এসে গেল। দ্বিজুদা বললেন, সবই নির্ভর করছে তোর এই বোনটা বাদুলে কিনা তার উপরে। বাবা বাবা, বিয়ে ঠিক করবে শ্রাবণ মাসে, বৃষ্টি হলেই কোনের দোষ? ও দাদা, একটু চেপে দাঁড়ান না। আর এক ব্যক্তি উঠে এলেন। দাঁড়ানোর আর জায়গা নেই, দেখতেই তো পাচ্ছেন। একটু মাথাটা বাঁচাতে দিন দাদা, অবস্থা দেখুন না, চশমা পুরো ঝাপসা, এক বিন্দুও দেখতে পাচ্ছি না। কই, জামাইকে তো তোমরা বাদুলে টাদুলে বলো না? পিতৃতান্ত্রিক, দ্বিজুদা বললেন। বুঝলি না, পিতৃতান্ত্রিক সমাজ, সবটাতেই মেয়েদের দোষ ধরে। ধরে আবার কি, ধরি বলো? একজন জনান্তিকে আর একজনকে বলল, একে বৃষ্টিতে 6 লাভ, এদিকে আবার নারীবাদের আলোচনা ধরেছে, হাড়ে দুব্ব গজিয়ে দেবে আজ। আহ, ঠেলছেন কেন, পড়ে যাব যে। দেখুন, এখানে একটু ঠেলাঠেলি হবেই, 10 জন জায়গায় 20 জন দাঁড়িয়েছে, আমি আপনাকে ঠেলছি না। তবে আমি ঠেলি তো হচ্ছি কি করে? আগে ভিড়ের স্বাভাবিক চাপের জন্যে। আর একজন বললেন, গোটা দেশটারই তো তাই অবস্থা দাঁড়িয়েছে। ধরো 25 কোটি লোক খেয়ে পড়ে শুয়ে বসে আরাম করে থাকতে পারে, সে জায়গায় যদি 99 কোটি লোক হয়ে পড়ে, তো সবেতে তো টান ধরবেই, সবেতেই ঠেলাঠেলি। এই ঠেলাঠেলির মধ্যে দাঁড়িয়ে তিলক ভাবছিল, হা হা হা, তোমরা জানো না, এই উতল ধারা বাদল ঝড়ের মধ্যে 7 কোটি 99 কোটির ঠেলাঠেলির মধ্যে একজন, জাস্ট একজন, দ্যাট চোজড ওয়ান হয়ে দাঁড়িয়ে আছে, যার হাতে হাতে উর্বশী, জয়িতা রায়ের নোটস। এই সময় বৃষ্টিটা একটু ধরল, অনেকেই নেমে গেল।
তিলকের ছাতা নেই। ছাতা আবার তার বয়সের ছেলেরা কবে ব্যবহার করে, কিন্তু আজ সে কোনো ঝুঁকি নিল না। একটা বুড়ো পাকশিটে মতো রিকশাওয়ালার রিকশায় নির্লজ্জের মতো উঠে বসল। বসেই বলল, আই হাট হাট। রিকশাওয়ালা তার ঠোঙার মতো পলিথিনের কভারের ঘুমটা সরিয়ে খিঁচিয়ে উঠল। হ্যাট হ্যাট বলতেছেন কেন? রিকশা চালাই বলে কি আমাদের জানমান নেই? তিলক মনে মনে একটা জিভ কেটে ফেলল। বলল, না রিকশা দাদা, কিছু মনে করবেন না। এই জলে আপনাকে পেয়ে মনে হচ্ছিল আমার যেন পক্ষীরাজ ঘোড়া পেয়েছি একটা। এ কথায় বিন্দুমাত্র সান্ত্বনা পেল না লোকটা। থুক করে একদলা থুতু ফেলল জলের ভিতর। কোথায় যাবেন? আর্মহা স্ট্রিট। এই আরেকটু ভাই। আমহাসি স্ট্রিট অনেকটা। আরে না না, বেশি দূর না, বৈঠকখানার একটু আগে। 30টা টাকা দিতে হবে কিন্তু। 30? আচ্ছা 25 দেব। রিকশাওয়ালা ঠুং ঠুং করতে করতে জল ভাঙতে লাগলো। বাদলের শেষ দুপুরে মাথা মুছে জামাকাপড় পাল্টে 1 কাপ চায়ের জন্য রান্নাঘরের দিকে গেল তিলক। মা অঘরে ঘুমাচ্ছে। কাজের মাসি মিনু তাকে দরজা খুলে দিয়েছিল। সে মিনতির সুরে, মিনু মাসানি, একটু চা করে দেবে, বড্ড ভিজেছি ডিয়ার। মিনু মাসানিটা শুনলে মিনু মাসি কেন যেন বড্ড খুশি হয়। সে হাসি মুখে ভ্রুকুটি করে বলল, সে তো বুঝতেই পারছি, কিন্তু ডিয়ার ফিয়ার বললে দেব না। আচ্ছা ডিয়ার নয়, শুদ্ধ মাসানি প্লিজ। 1 কাপ নয়, 1 গ্লাস, মানে গেলাস। ঘরের কোণে সে পড়ে। ছোট্ট ঘরটায় টেবিলে বইয়ের গাদা অগোছালো হয়ে আছে। দেওয়ালে একটা শ্রীরামকৃষ্ণের ছবি। সে কপালে হাত ঠেকিয়ে বললে, জয় বাবা দক্ষিণেশ্বরের পাগল ঠাকুর। উর্বশীর ঢাকনা খুলল সে। প্রিয় অমৃতা, এতদিনে নিশ্চয়ই বুঝেছ তোমাদের জয়িতাদিকে যা ভাবতে তিনি তা নয়। কঠিন কঠোর নয়, তিরস্কার প্রবণ নয়। ছাত্রদের কাছ থেকে প্রাইভেট কোচিংয়ে টাকা কামিয়ে বাড়ি গাড়ি করার মতলবে ক্লাসটাকে অবহেলা করার ইচ্ছাও তার নেই। তুমি এমন একটা পরিস্থিতিতে পড়েছ যখন তোমায় আর ছাত্রী, শুধু ছাত্রী বলে মনে করতে পারছি না। তোমার এই ঘটনা আমার ভিত শুদ্ধ নাড়িয়ে দিয়েছে। তুমি অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর দ্বারা ক্লোরোফর্মড হয়ে নার্সিংহোমে প্রেরিত হয়েছিলে, একটা সম্পূর্ণ সুস্থ মায়ের সুস্থ ভ্রূণকে বিনা কারণে অকালে নষ্ট করার জন্য, সম্পূর্ণ তোমার সম্মতি ছাড়া। এটা জানবার পর থেকে আমার রাতের ঘুম চলে গেছে। অমৃতা, আমার দ্বিতীয় সন্তানকে আমি এমনিভাবেই হত্যা করেছিলাম। তখন আমাদের জীবনের সবচেয়ে ব্যয়বহুল সময়। সল্টলেকের জমিতে বাড়ি শুরু হয়েছে, ঋণ নিয়ে গাড়ি কিনেছি, মেয়েকে অত্যন্ত দামি স্কুলে ভর্তি করেছি। আমার স্বামী যখন বললেন এই সম্ভাবনা বিনষ্ট করতে, ভয়ে চমকে উঠেছিলাম। তারপর ভেবে দেখলাম আমার আর কোনো সহায় সম্বল নেই নিজের মেধা এবং নিজের পরিশ্রম করবার শক্তি ছাড়া। স্বামী অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। বুঝতেই পারছ কেন বিবাহিত দম্পতির পরিকল্পিত জীবনে অনাকাঙ্ক্ষিত দ্বিতীয় সন্তান আসে। দায় সম্পূর্ণ তার। সে অনায়াসে অবলীলায় নিজের সন্তানকে গর্ভে হত্যা করতে চাইছে, অর্থাৎ এর আর্থিক দায়ও সম্পূর্ণ একা আমার। তখন ভয়ে দুশ্চিন্তায় দিশেহারা হয়ে এমটিপি করাই। তখন অ্যাক্ট পাস হয়ে গেছে। অমৃতা, তখন সে সবে অঙ্কুরিত হয়েছে। জানি না তার লিঙ্গ, কিন্তু যাই হোক, সে আমার কাছে সে স্বাগত ছিল। জানি সে শুধু সম্ভাবনার তৃণাঙ্কুর। তবু তারপর থেকে সে আমার দিনে রাতে, আমার চেতনা অচেতনায় পিছু নেয়। অকাল মৃত পিটার প্যানের মতো সে জানলার কার্নিশে বসে আমার দিকে তার শিশু চোখ মেলে থাকে। বলে, মা তুমি আমায় নিলে না? মা তুমি আমার জন্য কাঁদবে না? মা, আমি তাকে নিইনি, কিন্তু তার জন্য বোধহয়
আমরণ কাঁদব। তোমাদের ক্লাসে লেকচারের সময়ও সে হঠাৎ হঠাৎ পেছনের বেঞ্চে এসে বসে থাকত। তখন আমি কথা খুঁজে পেতাম না, চোখে সব অন্ধকার দেখতাম। পড়তে গিয়ে আজকাল অনেক সময় বুঝতে পারি যে কিছু বুঝতে পারছি না, যেন গ্রিক ভাষা, লাতিন ভাষার গ্রন্থ খুলে বসে আছি। আমার সেই একান্ত নিভৃত জায়গা থেকে, অমৃতা, আমি তোমায় নমস্কার করছি। তোমার অবস্থানও আমার থেকে খুব ভিন্ন ছিল না, কিন্তু তুমি তাকে স্বাগত করেছ, করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলে। অমৃতা, তোমার ভালো হোক। আজ থেকে, এখন থেকে আমি তোমার দিদি। দিদিও না, হয়তো বন্ধু। আমার কাছে তোমার দুয়ার খোলা, আমারই জন্য। জয়িতাদি। তিলক পাতা উল্টালো। 5th পেপার রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ উল্টে যাচ্ছে, উল্টে যাচ্ছে। 6th পেপার থিওরি। থিওরি উল্টে যাচ্ছে, উল্টে যাচ্ছে। 7th পেপার মধ্যযুগ, আধুনিক যুগ। 8th পেপার। প্রত্যেকটি টেক্সট ধরে খুঁটিনাটি আলোচনা, প্রশ্নোত্তর, দীর্ঘ রচনা। পড়তে পড়তে তিলকের আর দিন রাত জ্ঞান রইল না। গভীর কোনো উপন্যাস, কিংবা পাতায় পাতায় ছড়ানো কোনো মগ্ন কবিতা, কিংবা সরস আলোকিত নিবন্ধের মতো রসময় সেসব, বুদ্ধির দীপ্তিতে উজ্জ্বল, মননে হার্দগুণে, গভীর ভাষার ওজস্বিতায়, সংক্ষিপ্ততায় আদ্যন্ত চমক সৃষ্টি করা। সে বেশ বুঝতে পারল কেন জয়িতা বাগচি গত 25 বছরের শ্রেষ্ঠ ছাত্রী হিসেবে বিবেচিত, পুরস্কৃত। কেন তিনি সমস্ত ইউনিভার্সিটি পলিটিক্স, পার্টি পলিটিক্সকে মাথা হেঁট করিয়ে তাঁর আসনে বসেছেন। এও বুঝতে পারল কেন জয়িতাদির আরও কোনো উজ্জ্বল উত্তরণ ঘটছে না। তারপরেই তার চৈতন্যের মধ্যে যেন একটা বোমা ফাটল। মাসিক 500 টাকা দিয়ে সে জয়িতাদির কাছে পড়তে যায়, কিন্তু এর সিকি ভাগও তিনি কোনোদিন তাকে বা আর কাউকে দেননি। প্রচণ্ড ক্ষোভ, আক্রোশ হলো তার একটা। তখন রাত 9টা। সে ছুটল নোটস ফটোকপি করাতে। বহু রাত অবধি খোলা থাকে নিখিলদার জেরক্স কাম এসটিডি বুথ। নিখিলদা বললেন, রেখে যা, কাল বিকেলে দেখি শেষ করতে পারি কিনা। সে বলল, তা হবে না নিখিলদা, যতটা আজ পারেন আমায় করে দিন, রেখে আমি যাব না। পরদিন বিকেলের মধ্যে যখন সব শেষ হয়ে গেল, মার কাছ থেকে চেয়ে চিনতে নেওয়া কড়কড়ে 300 টাকার 3টে নোট সে তুলে দিল নিখিলদার হাতে। তারপরে আবার বিশদ পড়া, আসলগুলো আগের মতোই পর্বে পর্বে স্টেপল করা, যাতে কিছু বোঝা না যায়। অমৃতার প্রতি জয়িতাদির চিঠিটা আলাদা কোনো খামের মধ্যে ছিল না, ছিল নোটসগুলোর সবচেয়ে প্রথম পাতায়, যেন সেটা কোনো মুখবন্ধ, নান্দি মুখ। তারপর আবার শুরু করলো বিশদে পড়া, নকলগুলো দেখবার জন্য যে সবকিছু ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা। পরিষ্কার গাঢ় কালো কালি দিয়ে পরিচ্ছন্ন হস্তাক্ষরে লেখা, কেনই বা তার ফটোকপি খারাপ হবে? কিন্তু এইবার তিলক আবছাভাবে বুঝতে পারল কেন এই নোটস জয়িতাদি তাদের দেননি। তারা কেউ এর সদ্ব্যবহার করতে পারবে না। এগুলোর সঙ্গে যেই নিজেদের কথা, নিজেদের রচনা একটা বাক্যও ঢোকাতে যাবে, তেলে জলে মিশ খাবে না। এসব তাদের জন্য নয়। অনেক পড়াশোনা থাকলেই এগুলো ব্যবহার করা যায়। অমৃতাকেই বা কেন দিয়েছেন? অমৃতাও তো সেই দরের ছাত্রী নয়। সেও এগুলো ব্যবহার করতে পারবে না বলেই তার ধারণা। জয়িতাদি এগুলো ওকে দিয়েছেন অভিনন্দন, অভিবাদন, শ্রদ্ধা এবং শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা জানাবার জন্যে। সে সময়ে তার অধ্যাপকী বিচারবৃত্তি কাজ করেনি। পরের দিন যখন সে স্প্ল্যানেডে এসে পাতাল রেল ধরল, তার মনে হচ্ছিল সে যাচ্ছে একটা দুঃসাহসিক অভিযানে। কতদিন পরে সে দেখবে অমৃতাকে। অমৃতার প্রতি যে তার বিশেষ কোনো টান আছে তাও নয়। আজকাল সহপাঠিনীরা সহপাঠীদের বিশেষ পাত্তা দেয় না। খুব চালাক চতুর হিসেবি হয়ে গেছে মেয়েগুলো। আগে কত শোনা যেত ক্লাস বন্ধুদের রোম্যান্টিক প্রেম,
রোমাঞ্চকর বিয়ে। ধুস, মেয়েরা দেবে বাংলার অর্ডিনারি ছেলেকে পাত্তা। ওদের সঙ্গে সম্পর্ক বিশুদ্ধ বন্ধুত্বের, বন্ধুত্বও নয়, ক্লাস বন্ধুত্বের। ওই একটু ক্যান্টিনে কি কফি হাউসে হইচই, নোটস আর বই দেওয়া নেওয়া, লাইব্রেরিতে চেইন সিস্টেম তৈরি করে রাখা। শর্মিষ্ঠা ফেরত দিলে দোলা নেবে, দোলা ফেরত দিলে তিলক নেবে, তিলক ফেরত দিলে চঞ্চল। এই রকম এক বেঞ্চে পাশাপাশি বসে সেন্টের গন্ধ পায় ছেলেরা, কিন্তু কোনো রকম সেন্টু দেওয়ার ধার কাছ দিয়ে যায় না। অমৃতা আবার তার উপর বিবাহিত মেয়ে, কিন্তু তিলকের এটা বরাবরই মনে হয়েছে অমৃতা একটু আলাদা, বড্ড যেন রিজু, মেয়েলিপনা কম, বড্ড বেশি ওর আত্মবিশ্বাস। পরীক্ষার ফলাফলে ওর হেলদোল সবার থেকে কম, অথচ ওরা সবাই জানে অমৃতাও ওদেরই মতো একটা কেরিয়ার চায়, প্রয়োজন অনুভব করে। MA পার্ট 1-এ শর্মিষ্ঠার ফার্স্ট ক্লাস এসেছিল, তিলক 11 নম্বর কম পায়। অমৃতা মিস করে মোটে 3 নম্বরের জন্য। হেলায় বলে দিল পার্ট 2-তে মেকআপ দেবার চেষ্টা করবে। দেব নয়, চেষ্টা করব। তোর আফসোস হচ্ছে না? দোলা জিজ্ঞাসা করে। দূর, আফসোস করে হবেটা কি, ফিরবে আর রেজাল্টটা। দোলা 55%ও রাখতে পারেনি, কেঁদে কেটে একসা করছিল। অমৃতা ওকে প্রায় ধমক দিয়ে থামিয়ে দেয়। করছিস কি দোলা? তুই কি এখনো সেই স্কুলের ছাত্রী? খালি ক্যাসেট বাজিয়ে আর লেট নাইট মুভি দেখে সময় কাটাবি, আর রেজাল্ট বেরোলে কাঁদবি? বেশ, আমি নষ্ট করি আমার সময়, তোরটা তো আর করি না। তোর কেন এক্সপেক্টেড রেজাল্ট এলো না? তুই কি করছিলি? আমি এই রেজাল্টই আশা করিনি। আর আমার সময় কি করে কাটে? একদিন তোকে তার হিসেব দিয়েছিলাম, হারিয়ে ফেলেছিস হিসেবের খাতাটা। এরপরে দোলা চুপ করে গিয়েছিল। তিলক বলেছিল, ঠিক আছে, তুই আশাতীত রেজাল্ট করেছিস, সময় পাস না পড়বার, তো তোর পেপারে পেপারে এত তফাৎ কেন? যেটা ভালো লাগে না সেটা আসলে আমি পড়তে পারি না, যা হোক করে সেরে দিই, বোধহয় এই জন্যেই। জানিস যদি তো চেষ্টাটা সঠিকভাবে করলেই পারিস। দূর, যেটা ভালো লাগে সেটাই পড়ে শেষ করতে পারি না। সেই অদ্ভুত মেয়ে অমৃতার আস্তানায় সে যাচ্ছে আজ, যতটা সম্ভব গোপনতা অবলম্বন করে। কাউকে বলতে বারণ করে দিয়েছেন জয়িতাদি। তখন বিকেলটা বেশ গাঢ় হয়ে উঠেছে, বর্ষার গুমট ভেঙে একটা মেঘলা হাওয়া দিচ্ছে। কালীঘাট স্টেশনে নেমে সে গড়িয়াহাটের অটো নিল একটা। মোড়ের আগে নেমে পড়ল, এইবার খুঁজতে হবে রাস্তাটা। এমন সময় সে দোলাকে দেখল। দোলা একটা ট্যাক্সি থেকে নামল, ট্যাক্সিটা তার পাশ দিয়েই বেরিয়ে গেল। ভেতর থেকে একটি যুবক মুখ বের করে হাত নাড়ছে, তখনও দোলার দিকে তাকিয়ে। দোলাও দাঁড়িয়ে পড়েছে, আজও ক্লাসে আসেনি। এরকম কামাই করে প্রায়ই। তিলক প্রায় চেঁচিয়ে ডাকতে যাচ্ছিল, দোলা, এই দোলা। হঠাৎ তার মনে পড়ে গেল তার অভিযানের গোপনতার কথা। সে শুট করে বাসন্তী দেবী কলেজের দেওয়ালে সেঁটে গেল। দোলা কেমন দুলতে দুলতেই রাস্তা পার হলো। ওদিকে গিয়ে বোধহয় বাস ধরবে কসবার, অটো ফটোও ধরতে পারে। কে জানে কোথা থেকে কোথায় অটো চলে এদিকে। ছেলেটাকে বেশ মডেল মডেল দেখতে, স্টাইলিশ। ট্যাক্সিতে এখানে দোলাকে নামিয়ে দিয়ে মডেল কেন হুঁশ হয়ে যায়? দোলার বয়ফ্রেন্ড নাকি? ক্লাস কেটিয়ের সঙ্গে ঘুরছে, দোল দোল দুলুনি। ঘোর বাবা ঘোর, তোরাই ঘোর। বড় লোকের মেয়ে, ব্যাগ ভর্তি টাকা পয়সা ঝঞ্ঝনিয়ে আসিস, প্রায়ই খাওয়াস ক্লাস বন্ধুদের। কেরিয়ারের ভাবনা নেই। মডেল বয়ফ্রেন্ডও নিশ্চয়ই চাকরি বাকরি ভালোই জুটিয়েছে। জীবনের যা কিছু মজা তোরাই লুটে নেড়ে দোলা। তিলকদের জন্য আছে খালি বাবার প্রাণপণ উপার্জনের 500 টাকা মাস মাস খরচ, আবার 300 টাকা দিয়ে অন্যের নোটস চুরি করা। বাড়িটা খুঁজে পেতে বেশ সময় লাগলো। একটা রাস্তা আরেকটা রাস্তার সঙ্গে কাটাকুটি খেলছে এখানে বারবার। এদিকে যাবে না ওদিকে, এদিকটাও ডোভারলেন, ওদিকটাও ডোভারলেন। লোককে এদিক ওদিক জিজ্ঞেস করতে করতে সঠিক ঠিকানায় এসে যাবার পরে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে তিলক কুলকুল করে ঘামতে লাগলো।
এই সবুজ দরজা তো শুধু একটা দরজা নয়, একটা রহস্যের ঢাকনা। মিসেস শিবানী দত্ত কে ইনি? অমৃতার বাড়ি সল্টলেকে, করুণাময়ীতে। সেখানে থাকছে না অমৃতা। ওই শিবানী দত্ত কি ওর মাসি পিসি জাতীয় কেউ হবেন? ওরা গোস্বামী, মানে ব্রাহ্মণ। তবে কি আর ব্রাহ্মণদের কায়স্থ মাসি পিসি হয় না? হতেই পারে। সে বেল টিপল, হাতটা বেশ কেঁপে গেল। একটু পরে দরজা খুলে গেল। কাকে চাই? মিসেস শিবানী দত্তর সঙ্গে একটু দেখা করব। এই সময় ভেতরের কোনো ঘরে শাঁখ বেজে উঠল। ভেতরে আসুন। যে ঘরটাতে বসতে দিল মেয়েটা সেটা একটা বৈঠকখানা ঘর, কিন্তু সোফাগুলোর উপরে ডাস্ট কভার পরানো। বোঝাই যায় খুব বেশি বাইরের লোকের আনাগোনা নেই এখানে। কেমন একটা ধুলো ধুলো গন্ধ, বদ্ধ ঘরের আবহাওয়াটা। মেয়েটি সুইচ টিপে দিতেই টিউব বাতি উলঙ্গভাবে আছড়ে পড়ল আধময়লা ঘরটার উপরে। পাখা চলতে ক্লিক চিক করে একটা শব্দ হতে লাগল। ক্যানোপিটাতে লাগছে বোধহয়। একটু পরে এক দোহারা চেহারার ভদ্রমহিলা ঢুকলেন। কালো নকশাপার শাড়ি পরা, কালো ব্লাউজ, বেশ ফিটফাট। তুমি? তোমাকে তো... আমার নাম তিলক মজুমদার। আমি অমৃতার ইউনিভার্সিটির বন্ধু। অমৃতা? কি অমৃতা? একটু ভ্যাবাচাকা খেয়ে গেলেও তিলক বলল, জয়িতাদি, মানে প্রফেসর জয়িতা বাগচি আমার হাতে কিছু নোটস পাঠিয়েছেন অমৃতার জন্য। আমি জানি এই ব্যাপারটা গোপন রাখতে হবে। জয়িতাদি বিশ্বাস করে আমাকে দিয়েছেন। বসো একটু। উনি চলে গেলেন। একটু পরে কাজের মেয়েটি এসে তাকে ওপরে যেতে বলল। উঠোনের ওপাশে ঢাকা দালানের মাঝ দিয়ে সিঁড়ি উঠে গেছে। মেয়েটা সিঁড়িটা দেখিয়ে দিয়েই চলে গেল। সিঁড়ির ঠিক মাথায় অমৃতা দাঁড়িয়েছিল। তিলক বিস্ময়ের ধাক্কায় আরেকটু হলেই পড়ে যাচ্ছিল। অমৃতার বুকের তলা থেকে উঁচু হয়ে উঠেছে পেট। তাকে এত অন্যরকম দেখাচ্ছে যে তিলকের প্রথম ধাক্কায় চিনতে অসুবিধে হয়েছিল। খুব তাড়াতাড়ি তার মনে পড়ল জয়িতাদির চিঠিতে অন্তঃসত্ত্বা কথাটা লেখা আছে। কেমন যেন লাল হয়ে যাচ্ছিল সে। তিলক, তিলক, তুই এসেছিস? উফ, কি যে ভালো লাগছে আমার, একেবারে অন্যরকম। তিলকের প্রায় হাত ধরে একটা ঘরে নিয়ে গেল অমৃতা। একদিকে তার পড়ার টেবিল, স্তূপীকৃত বই আর খাতা, সব গোছানো। চেয়ারের পিঠে একটা তোয়ালে ঝুলছে। একদিকে একটা ডিভান, বড় বড় জানলা দিয়ে হাওয়া আসছে পর্দা উড়িয়ে। তিলক বলল, এই নে, জয়িতাদি এই প্যাকেটটা তোকে দিয়েছেন। কি আছে রে এতে? নোটস, আমার ধারণা। তোরা সব কে কেমন আছিস? ভালো। তুই? আমি আমি আছি সেই রূপকথার রাজকন্যার মতো রাক্ষসপুরীতে ঘুমিয়ে। সোনার কাঠির উপর কাঠি বদল করে আমায় জাগান যিনি, তিনি অবশ্য কোনো রাজপুত্তুর নন। তিনি আমার শিবানী মাসি, আমার ছোটবেলার বন্ধু সম্পদের মা, যাকে তুই নিচে দেখলি। তোর বিপদ কেটেছে? যতক্ষণ না কেসটা উঠছে কিছু তো বলা যায় না। ওসব কথা থাক। তোকে দেখে আমার ইউনিভার্সিটির কথা, কলেজের কথা, ছাত্র জীবনের কথা মনে পড়ে যাচ্ছে। সেই অ্যাটমসফিয়ারটা তুই বয়ে নিয়ে এসেছিস। তোর ছাত্র জীবন তো চলছে এখনো। না রে, আমি যেন কোনো বয়স্ক বিধবা প্রাইভেট পরীক্ষা দিচ্ছি। আমার কোনো বন্ধু ছিল না, সহপাঠী ছিল না, কোনো টিচার আমায় কোনোদিন। তুই অজ্ঞাতবাসে আছিস তাই আমরা প্রত্যেকে তোর জন্য ভাবি। গেলে দেখবি সেই আগের মতো। তোরা তেমনি কফি হাউসে গিয়ে গুলতানি করিস? যাই, গুলতানিটা খুব জমে না। তুই নেই তো। বাজে কথা বলিস না তিলক, মন ভোলানো কথা বলছি সেবারে। সত্যি বলছি, মাঝখান থেকে একজন উবে গেলে একটা ভ্যাকুয়াম তৈরি হয়, হাওয়া সেখানে ঢুকতে পারে না। দূর, আমি জানি দোলা খুব খুশি আছে, লাবণী খুব ভালো আছে, শম্পা খুব... অবশ্য শম্পাকে তো তুই চিনিস না। হয়তো, ওদের কথা বলতে পারি না। আমার খুব বাজে লাগতো। অরিন্দমদা আমাদের আশ্বস্ত করলেন তাই।
কি অরিন্দম দা? উনি লাবণীর সঙ্গে বিয়ের জন্য সিঙ্গাপুর থেকে এসেছিলেন। আচ্ছা, লালটু ঘোষ। লাবণী তোর ব্যাপারটার পরে খুব ভয় পাচ্ছিল বিয়ে করতে। ওকে আশ্বস্ত করতেই উনি আমাদের নিয়ে উজ্জীবনে ডক্টর কার্লেকারের সঙ্গে দেখা করলেন। পরে ডক্টর কার্লেকার ওকে কি বলেছেন জানি না, উনি আমাদের নিশ্চিন্ত থাকতে বলেছেন। তাহলে তোর সঙ্গে ওর রেগুলার যোগাযোগ আছে? আরে উনিই তো আমার মা বাবার খবর আমাকে এনে দেন, আমার খবর মা বাবাকে দেন, তোদের খবরও মোটামুটি। এসব কিছু কিন্তু উনি আমাদের বলেননি, শুধু বলেছেন ডক্টর কার্লেকার তোর ব্যাপারে জানেন, ভয়ের কিছু নেই। শিবানী মাসি প্রচুর খাওয়ালেন তিলককে। পরদিন সকাল আন্দাজ 7টা তিলকদের ফোন বেজে উঠল। তিলকই ধরেছিল। হ্যালো, তিলককে একটু ডেকে দেবেন? তিলক বলছি। ও তিলক, আমি অমৃতা। শোন ভালো করে, তুই যে আমায় দিয়ে গেছিস সেগুলো অমূল্য রত্ন, ওগুলো আমি তোর সঙ্গে শেয়ার করতে চাই। সে কি, জয়িতাদি ওগুলো দিয়েছেন তোকে? আমি তো জয়িতাদির কাছে বাড়িতে কোচিং নি, আমাদেরও নিশ্চয়ই দেবেন। দিলে ভালো, কিন্তু আমার মনে হচ্ছে এই নোটসগুলো স্পেশাল। উনি আমাকে বিশেষ ভালোবেসে করুণা করে। তবেই দেখ, তোরই জন্য ওগুলো। ঠিক, কিন্তু তুই আমায় এগুলো অখণ্ড অমলিন পৌঁছে দিয়েছিস। তোর আর আমার স্পেশাল পেপার এক। শোন, আমি এগুলো জেরক্স করে নিচ্ছি, 2টো করে কপি, একটা তোর একটা আমার। এবারে তিলক আর থাকতে পারল না। সে অস্ফুট গলায় বলল, অমৃতা, আমি ওগুলো অলরেডি জেরক্স করে নিয়েছি, জয়িতাদির চিঠিটাও পড়েছি, প্লিজ আমাকে ক্ষমা করিস। ও প্রান্তে নীরবতা, কিন্তু তিলক ফোন ছাড়তে পারছে না। একটু পরে সে আবার বলল, বুঝতে পারছি, আমার অপরাধ ক্ষমার যোগ্য নয়। আমি নোটস বুঝে ওগুলো দেখবার লোভ সামলাতে পারিনি রে। চিঠিটা তো কোনো খামের মধ্যে ছিল না, খুলতেই সামনে জল করে উঠল। সত্যি কথা বলতে কি, যতই ভাবছি ততই মনে হচ্ছে নোটসগুলো ইউজ করার ক্ষমতাই আমার নেই, কিন্তু চিঠিটার মর্ম থেকে বোধহয় কিছু শিখতে পারব। ওপাশ থেকে ঈষৎরুদ্ধ কণ্ঠ ভেসে এলো, আমি তোর মনটা বুঝতে পারছি, কিন্তু কিন্তু জেবি ওটা দেবার মতো বিশ্বাস একমাত্র তোকেই করতে পেরেছিলেন। অমৃতা ফোনটা রেখে দিল। সারাদিন ছটফট করতে লাগলো তিলক। মা বাবা দাদা সবাই লক্ষ্য করেছেন। মা বলল, কি হয়েছে বলতো তোর? কাল বোধহয় সারা রাত পড়েছিস। অমন করিস না, অত পড়লে পরীক্ষার সময় মাথায় সব গোল পাকিয়ে যাবে। বাবা বলল, তোর কাছ থেকে অসাধারণ কিছু আশা করে আমরা বসে নেই রে তিলু। তুই নিজেকে বেশি কষ্ট না দিয়ে যতটুকু পারবি তাতেই হবে। দাদা বলল, তাছাড়া কম্পিউটারও তো শিখছিস, কিছু না কিছু একটা হয়ে যাবে, ঘাবড়াচ্ছিস কেন? সবাইকার কথার মধ্যে বাবার কথাগুলোই তিলককে সব থেকে বেশি বিঁধল। তার কাছ থেকে অসাধারণ কিছু আশা করেন না, কেনই বা আশা করবেন? একটা অর্ডিনারি ছেলের থেকে বেশি কি বাসে? দাদা বেটার, কিন্তু সব বাবা মাই নিজের ছেলের কাছ থেকে বড় কিছু আশা করে থাকেন। তার বেলায় সেই আশাটুকুও নেই বাবার। দাবি বা কি, কিছু না কিছু একটা হয়ে যাবে। দাদা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে আইএসআইতে যোগ দিয়েছে। মাইনে করি ভালো, তার চেয়েও ভালো তার খাতির। দাদার বিয়ের সময় ঘটা করে পাত্রী দেখা হবে, প্রকৃত গৌরবর্ণা, উচ্চশিক্ষিতা, ইত্যাদি ইত্যাদি। আর তার বেলায় জুটবে একটা খেদি পেচি। কেউ তার জন্য তার চেয়ে বেশি আশা করে না তো। ইউনিভার্সিটি যাবার ইচ্ছে ছিল না তার। যাই হোক, কম ক্লাস এবং জেবির ক্লাস নেই। সে 2:30-এর সময় বাড়ি ফিরে এলো। তারপর 3:15 একটা ঝোলা ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। ক্লাসে দোলা এসেছিল আজ। প্রথমটা সে লক্ষ্যই করেনি। পরে হঠাৎ দোলার সামনে দিয়ে যেতে সে দেখল দোলার মুখ চোখ কেমন বসে গেছে, রোগাও হয়ে গেছে খানিকটা, কালো। সে কয়েকটা কথা ছুঁড়ে মারল দোলার দিকে। কি রে, খুব পেয়ার মারছিস? দোলা চমকে গিয়ে ফিরে তাকালো। ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ফ্যাকাশে মেরে গেলি কেন? ভালো তো।
প্রেম ট্রেম তো খুব স্বাস্থ্যকর জিনিস, যে বয়সের যা। এভাবে বলার মানে? দোলার গলায় রাগ। কি আশ্চর্য, দেখলাম মডেল বাহার এক ছোকরার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস, বলবো না? আমার গার্জেন নাকি তুই? কখনো না, তোর বন্ধু সখা, প্রাণ সখা নই অবশ্য, তা জোটালি কোত্থেকে? দোলা এবারে খেপে গেল। ইয়ার্কি মারিস না তিলক, ভালো হবে না বলছি। ভালো তো আমার এমনিতেও হবে না, অমনিতেও হবে না। ইয়ার্কি তো সম্বল, তো বাড়িতে লুকিয়ে লুকিয়ে ক্লাস কেটে প্রেম, পরীক্ষার মুখোমুখি, খারাপ হলে আবার কাঁদিসনি, ভেউ ভেউ ভেউ। তিলক সেখান থেকে তাড়াতাড়ি সরে গেল। লাবণী আর শর্মিষ্ঠা আসছে, পেছনে চঞ্চল। এক্ষুনি বলবে, কি হয়েছে রে দোলা? তখন তিলকের চেয়ে দোলাই বেশি অপ্রস্তুতে পড়বে। এখন ডোভারলেনের ঠিকানাটা পরিষ্কার চেনা হয়ে গেছে তার। সে নেমে একটা দোকানে একটা চিকেন রোল খেল, আর একটা মুড়ে নিল পলিথিন ব্যাগে। 4টে বেজে গেছে, আশা করা যায় অমৃতার বিশ্রাম হয়ে গেছে। সে বেল বাজালো। শিবানী দত্ত দরজা খুললেন। সে প্যাকেটটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা অমৃতাকে দিয়ে দেবেন। তারপর পলিথিন প্যাকেটে রোলটাও এগিয়ে দিল। এটাও, মানে আমি খেলাম তো তাই। চলে যাচ্ছ কেন? বারে ছেলে, এতটা পথ এসে মাসির বাড়ির দোরগোড়ায় ঢুকবার আগেই খেয়ে এসেছ, আবার চলে যাওয়া হচ্ছে? একটু তাড়া আছে আজকে মাসিমা। ওসব আমি শুনছি না, ওপরে যাও, তোমার প্যাকেট রোল সব যার জিনিস তাকে দিয়ে দাও, আমি পারবো না। খুব চালাক মহিলা, একটা জিনিসও হাত দিয়ে ছুঁইনি। এসো এসো বলছি। অগত্যার ভিতরে ঢুকতে হয়, ওপরে উঠতেও হয়। অমৃতা ডিভানে শুয়েছিল, তাকে দেখে উঠে বসে বলল, ওমা তুই আয় আয়। বসবো না রে, কাজ আছে, তুই এই প্যাকেটটা রাখ আর এই রোলটা খা। রোলটা হাত বাড়িয়ে নিল অমৃতা, প্যাকেটটা নিল না। বলল, তোর? আমি খেয়ে ঢুকেছি। শিবানী মাসির বাড়িতে কখনো খেয়ে ঢুকবি না, উনি রেগে যাবেন। কে কিসে রেগে যায় আমি কেমন করে জানবো বল? রোলে একটা কামড় দিল অমৃতা। কতদিন পরে খেলাম, অমৃত, একেবারে অমৃত। ভালো লাগছে? বলছি তো, অমৃত। এখন আমার নিম পাতাও ভালো লাগে, সে জায়গায় এ তো চিকেন রোল। তা ওটা কি? একটা প্যাকেট। আবারও প্যাকেট? এবার কে দিলেন? এ আর সবাইকে আমার খোঁজ খবর দিয়ে দিয়েছিস নাকি? তিলক বলল, আমার একটু তাড়া আছে, চলি, পরে খুলে দেখিস। হাত বাড়িয়ে তাকে খপ করে ধরল অমৃতা। যাবি কোথায়? প্যাকেট খুলে আগে দেখব কি আছে ওতে, তবে যদি আরডিএক্স থাকে। তিলক হাসল, বসলেও না, দাঁড়িয়েই রইল। অমৃতা খুলে দেখল ফটোকপিগুলো, তারপর তার দিকে তাকিয়ে বলল, খুব রাগ করেছিস? না না, রাগ করব কেন? তবে অভিমান, লজ্জা, অপমান, অনাদর, ক্ষোভ, অনুতাপ? তিলক কিছুই বলল না। সবগুলোই না রে। জৈতাদি তোদের এইসব নোটস দেন না কেন রে? কত টাকা ফিজ নেন? 500। 500? হ্যাঁ, আমি 500 দিই, অন্য কেউ 600 দিতে পারে, 700-800 আছে। তবু তোদের নোটস না দেওয়ার কি মানে? আমাদের ক্ষমতা কি যে সব নোট ব্যবহার করি? বাড়ি গেলে যত্ন করে পড়ান, দরকার মতো নোটসও দেন বই কি। বস তিলক, আমি তোর কাছে মাপ চাইছি। আমার কাছে কেন? আগে বস। তিলক বসলে সে বলল, আগে বল, যা বলবো তাতে কিছু মনে করবি না। তিলক কিছু বলল না। অমৃতা বলল, কাজটা তুই অনৈতিক করেছিস। আমার বিচারে জৈতাদিও ন্যায় করেননি। এই যদি ওর মনে ছিল, উনি নিজে এসে দিতে পারতেন এগুলো। অবশ্য দ্যাট ইজ এক্সপেক্টিং টু মাচ, সেটা উনি পারেননি। একজন ছাত্র যে 500 টাকা নিয়ে ওর কাছে পড়ে, তার হাত দিয়ে তিনি অমূল্য সব নোটস পাঠালেন এমন একজনের কাছে যে ওকে একটা বাড়তি পয়সাও দেয় না। অমৃতা, তোর কেস আলাদা, এটা আমরা বুঝি। তুই দিনের পর দিন ক্লাস করতে পারছিস না, লাইব্রেরি ইউজ করতে পারছিস না, তাছাড়া তোর এখন ভালো রেজাল্ট করা দরকার।
কথাটা তা নয় রে। ছাত্রদের, বিশেষত কোচিংয়ের ছাত্রদের প্রতি টিচারদের দায়বদ্ধতা থাকার কথা। ঠিক আছে, উনি তোদের যা দেন তাই দিতে পারতেন আমাকে, দুরকম করলেন কেন? এটা উনি করেছেন ঝোঁকের মাথায়। না না, উনি তোকে বিশেষ ভালোবাসেন, ভালোবাসার দানের কোনো বিচার নেই। ভালোবাসা নয়, করুণা, নিজের ভিতরের পাপবোধ। আচ্ছা তাই, কিন্তু উনি শ্রদ্ধা জানিয়েছেন। অমৃতা, তোকে উনি নমস্কার পর্যন্ত জানিয়েছেন। সেই ইম্পালসিভ, নিজের বিবেক দংশনের শাস্তির জন্যে নমস্কার আমি গলবস্ত্র হয়ে নিতে পারি না তিলক। কি এমন করেছি আমি? যখন অ্যাবর্শন করাতে অরাজি হই তখন কি জানতাম এই নিয়ে আমার প্রাণ সংশয় হবে? ওরা আমার উপরে জবরদস্তি করবে, মেরে ফেলবার চেষ্টা করবে। যদি জানতাম তাহলে অবশ্য পালাতাম, কিন্তু সেটা নিজের প্রাণ বাঁচানোর জন্য। আমার মধ্যে যে বেড়ে উঠছে তার জন্য কোনো বাৎসল্যবোধ থেকে নয়। এত বিশ্লেষণ করিস না অমৃতা। জয়িতাদির জন্য তোর কষ্ট হয় না? হয় হয়, কিন্তু সেটা আলাদা কথা। উনি যেটা করেছিলেন তার মধ্যে ওর স্বামীর চাপ ছিল ঠিকই, কিন্তু উনিও ওই বাড়ি, ওই গাড়ি, ওই জীবনযাত্রা, ওর প্রথম মেয়ের শিক্ষা ইত্যাদিকে বড় করে দেখেছিলেন। এখন কথা হচ্ছে, এখনকার আইনের চোখে এটা ক্রাইম নয়, কিন্তু নৈতিকতা, মানবিকতার দৃষ্টিতে চিরকালই এটা পাপ থাকবে। সেই মানবিকতা বোধ বিকল করে দিয়েছে জয়িতাদিকে। নিশ্চয়ই তার জন্য আমি ফিল করছি, কিন্তু আমার সিচুয়েশনের সঙ্গে ওরটার কোনো ইকুয়েশন আসে না। কে বলতে পারে সেরকম সিচুয়েশনে আমি কি করব? অরিসুদন বলে লোকটা বা তার বাবা মা কেউ সামনে এলে এখন আমি অকাতরে এদের খুন করে ফেলতে পারি। একটা রিভলভার আর কিছু কার্তুজ চাই অবশ্য, ছুরি টুরি মারতে পারবো না। তা এটাই কি মানবিক? না, ওরা তোর চরম ক্ষতি করতে চেয়েছিলেন, কাজেই এটা স্বাভাবিক। না, স্বাভাবিক নয়, প্রাণ নেওয়ার অধিকার কারণ নেই। আর সত্যি আমি এটা কথার কথা বলছি না। আই ফিল লাইক কিলিং দ্য হোল লট অফ দেম ইন কোল্ড ব্লাড, দেম অ্যান্ড দেয়ার লাইকস। ফার্স্ট আই ওয়ান্ট টু কাস্ট্রেট দ্যাট ফেলো অ্যান্ড দেন কিল। যদি না করি সেটাও কিন্তু অন্যায় হবে, আর সেই অন্যায়টা আমি করব আইন আর সমাজের ভয় থেকে। জয়িতাদির পাপবোধ থেকে একটা মনস্তাত্ত্বিক বিকার এসেছে, সেই বিকার থেকেই এই নমস্কার। আমরা কেউ কারোর শ্রদ্ধার যোগ্য নই রে, সবাই পরিস্থিতির শিকার, এক জায়গায় দাঁড়িয়ে সবাই। তোর হাজবেন্ডও? না না, ওই পাপিষ্ঠগুলোকে বাদ দিচ্ছি, তবে আমি আজও জানি না ওদের মোটিভটা ঠিক কি। তুই ভাব না, নিজের প্রথম সন্তান, নিজেদের প্রথম নাতি আসছে, সংসার সচ্ছল, শুধু বউ কিছুদিনের জন্য ওদের চাকরানিগিরি করতে পারবে না বলে? না, ভাবা যায় না। তাই এই রকম ব্যাপারটা? তাই তো বুঝেছি। আরও কিছু আছে, থাকলে থাকবে, না থাকলে না থাকুক। ইন দ্য মিন টাইম তিলক, আমরা এই নোটসগুলো একটু ডিসকাস করে পড়তে পারি। এগুলো মুখস্থ করে উগড়ে দিলে কিছু শেখা যাবে না। বলছিস তুই তাই চাস? ভীষণ উপকার হয় আমার তাহলে। যদি চাস আমি জয়িতাদিকে জানিয়ে দেব আমি এগুলো তোর সঙ্গে শেয়ার করছি, বড্ড কঠিন বলে। তুই যা ভালো বুঝিস করিস। শনিবার রবিবার করে আসছি তাহলে। হ্যাঁ, ঠিক দুপুর 2:30, রাইট? শেষ হলো অমৃতা উপন্যাসটির 6ঠ পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি এই উপন্যাসের 7ম বা অন্তিম পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।